ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। ফিরছি আলোচনায়। জহিরুল আলম, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন গতকালকে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণে নৃশংসভাবে হত্যায় খুবই ফুঁসে এসেছে দেশ। প্রধানমন্ত্রী পরিবারের সাথে দেখা করেছেন। ঠিক যখনই দেখা করেছেন তখনই চিটাগংয়ে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছেন এবং অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার জন্য স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। জহিরুল আলম, আপনার কাছে আমার প্রশ্ন, যা দেখতে পাচ্ছি চিটাগংয়ে এবং ঢাকায় মিরপুরের পল্লবীতে যেটা হয়েছে, আসলে এটা কি সামাজিক অবক্ষয় কিনা, নাকি লনেসনেস, নাকি এটা আনরেস্ট তৈরি করার একটা প্ল্যান্ড ওয়েতে আনরেস্ট তৈরি করা হচ্ছে? মানে নিউজম্যান আমি আসলে গত কয়েকদিনের ইনসিডেন্ট, আজকে রাতের ইনসিডেন্ট আমি আসলে পাজলড, আমি আসলে কোনো জায়গায় ডটস মিলাতে পারছি না। আপনি সঠিক বলেছেন যে আসলে যেই পরিস্থিতি এখন আমরা দেখছি এটা সত্যি সীমাহীন মর্মবেদনার, ভয়ঙ্কর একটা বাস্তবতা, বিভৎস একটা অভিজ্ঞতা। এগুলো কল্পনা করা যায় না কি একটা মানে সভ্যতার লেশ মাত্র আমরা মানে এখন এই অবস্থা মানে দেখতে পাচ্ছি না যে ঘটনাগুলো ঘটছে। ডেফিনেটলি হয়তোবা এগুলোকে আপনি যেভাবে বিশ্লেষণ করতে চাইছেন বা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাইছেন, অবশ্যই এর বিভিন্ন প্রেক্ষাপট থেকে দেখার সুযোগ আছে। কিন্তু আমি মনে করি যে এই একটা সামাজিক যে একটা অবক্ষয়ের চরম মানে চিত্র আমরা মানে শুধু এই আজকে নয় বা এই কয়েকদিনে নয়, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের দেশে এই ধরনের কি বলবো যে ললেসনেস বা এই ধরনের আইন শৃঙ্খলা বা এই ধরনের বিভৎস ঘটনার সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত। তারই একটা বাজে দুটো দৃষ্টান্ত কথা আপনি তুলে ধরেছেন। রামিসার পিতা মাতাকে সান্ত্বনা দিতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিশ্চয়ই একজন অভিভাবক হিসেবে, একজন পিতা হিসেবে যা করার তিনি সেটা করেছেন এবং তিনি বাবা মায়ের কাছে ছুটে গেছেন। কিন্তু একই সঙ্গে চট্টগ্রামের কথাটিও আপনি তুলেছেন। ডেফিনেটলি এগুলো হয়তো ওইভাবে অর্কেস্ট্রেটেড এই ঘটনা হয়তো আমরা বলার মতো সেই ধরনের তথ্য বা আমাদের হাতে নেই। কিন্তু এটা বলা যায় যে ধর্ষণের ঘটনাগুলো একটা ভয়ঙ্কর একটা মেনেসিং একটা ট্রেন্ড আমাদের দেশে কিন্তু আছে। একটা নারকীয় একটা ট্রেন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটার বিচারহীনতার একটা বড় ধরনের একটা কনসিকোয়েন্স বলা যায়, পরিণাম বলা যায়। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে আমরা প্রতি বছরই যদি এই ধর্ষণের মামলাগুলো বা শিশু ও নারী নির্যাতনের মামলাগুলো চিত্র দেখি, এখানে রাষ্ট্র কতটা আন্তরিক, রাষ্ট্র কতটা সিরিয়াস, রাষ্ট্র কতটা কি বলবো যে এনগেজড, সেটা দেখলেই বোঝা যায় যে এই পরিসংখ্যানের দিকে তাকালে এখনো দেখবেন যে 1-1.5 লক্ষ মামলা আপনার এই নারী শিশু নির্যাতনের মামলা কিন্তু ঝুলে আছে। তার মধ্যে অন্তত 30-35 হাজার মামলা আছে শুধু ধর্ষণেরই। এই ধর্ষণের মামলাগুলোকে যদি কম্প্যাশনেটলি রাষ্ট্র তাদেরকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য দ্রুত গতিতে, যদিও এগুলো ট্রাইব্যুনাল মামলা, আপনি 99টি নারী ও শিশু নির্যাতন যে আদালত রয়েছে, সেই আদালতগুলোতে এই পরিমাণ মামলা আপনি ঝুলে আছে, সেগুলো যদি নিষ্পত্তির মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি ধারাবাহিকভাবে আমরা করতে পারতাম এবং একই সঙ্গে সামাজিক যে নানা ধরনের মূল্যবোধের যে চরম বিপর্যয় অবক্ষয়ের কথা আপনি করেছেন, সেখানে যদি আমরা কাজ করতে পারতাম, হয়তোবা এই পরিস্থিতি অবনতির দিকে যেত না। এখন তো এটাকে রেস্ট্রিক্ট করা তো খুব কঠিন অবস্থা, এটা আরও প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে। রামিসা ঘটনার পরে চট্টগ্রামের ঘটনাটির কথা আপনি বলেছেন, কি করে সম্ভব যে এই ধরনের সারা দেশ যখন ক্ষোভে কাঁপছে, ফুঁসছে এবং একটা ভয়ঙ্কর বিক্ষুব্ধ অবস্থার মধ্যে আপনি বলছিলেন কি করে সম্ভব, কি করে সম্ভব? সম্ভব কি এই কারণে, আপনার মনে আছে নিশ্চয়ই 2016 সালে রসুখা সিরিয়াল কিলার কিভাবে নৃশংসভাবে হত্যা করতেন। সেই রসুখার 2016 সালে যখন মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়, আজকে 2026 সাল পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর হয়নি বলেই কি সম্ভব হচ্ছে? নিশ্চয়ই আমাদের এই বিচার ব্যবস্থার বিষয়ে আমরা
হয়তো নানা ধরনের প্রশ্ন তো আমরা প্রতিনিয়ত তুলছি যে কি করে আমাদের যে আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে সাক্ষ্য, তারপরে বিচার ব্যবস্থার মধ্যে যে আপনার দীর্ঘসূত্রতা, এগুলো কিন্তু একটা মরণ, মানে মারাত্মক একটা ব্যাধি হয়ে আমাদের সমাজে বিরাজ করছে। এর থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি না। এবং আপনি খেয়াল করে দেখেন, কয়েক বছরের মধ্যে কিন্তু এই সাম্প্রতিক মানে 24-25-25-এ আপনার মাগুরার যে আপনার সে ধর্ষণের ঘটনা আসিয়া। ঘটেছে, জি, সাভারে ধর্ষণের ঘটনা ঘটেছে, আমাদের ডিমলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। এগুলো যে চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। না না, আপনি দেখেন যে তনু হত্যাকাণ্ডের কথা যদি আমরা মনে করি, দেখেন যে সেই আজকে কত বছর হয়ে গেল, কিছুটা হয়তো আমরা অগ্রগতি দেখছি, কিন্তু এই সময়ের মধ্যে মানে এতগুলো বছর অতিক্রান্ত হয়েছে, কোনো কিন্তু আমরা এর কোনো প্রতিকার কিন্তু পাইনি। তো এই ব্যবস্থাগুলোই কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করছে, আমাদেরকে চরম হতাশার মধ্যে নিমজ্জিত করছে, এবং আমরা আসলে কোন দিকে অগ্রসর হচ্ছি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, যে আমাদের সভ্যতার কোনো একটা কোনো একটা স্তর আমাদের কি অতিক্রম করতে পারছি আদৌ, এইটা কিন্তু আমার মাথায় আসছে না। যে আমরা আমাদের আইনি ব্যবস্থা, আমাদের আমাদের সিভিল সোসাইটি বলেন, আমাদের গণমাধ্যম বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, আমাদের সামগ্রিকভাবে সকলের একটা ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়ার কথা ছিল, যে নারী এবং শিশু বিশেষ করে এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে সাংঘাতিকভাবে অস্থির করে তোলে, এবং আমরা কিন্তু এর কোনো প্রতিকার পাই না। হয়তো টেলিভিশনের সামনে, পত্রপত্রিকায় বা রাজপথে নানাভাবে মানে প্রতিবাদের ভাষা উচ্চারিত হয়, আমরা এইভাবে আমাদের ক্ষোভ প্রকাশ করি, আমরা ফুঁসে উঠি, কিন্তু আবার সেই রামিসার বাবার মতোই বলতে হয় যে উনি যেরকম বিচার চাইতে কুণ্ঠিত হচ্ছেন, যে এখানে বিচার করার রেকর্ড নাই আমাদের দেশে। আসলেই তো আমাদের দেশে দৃষ্টান্তমূলক বিচারের জি রেকর্ড জহির, নাই আমরা একটু বলেই তো সোহরাব আজকে হাসানের এই কাছে যে আপনার ঘটনাগুলো কাছে ঘটছে ফিরছি। প্রতিনিয়ত। জি, সোহরাব হাসান, যেমনটা জহিরুল আলম বলছিলেন এবং যে রামিসার বাবা যেটা বলছিলেন যে বিচার হওয়ার কোনো রেকর্ড নাই, আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি, এবং 15 দিন পরে আরেকটা ইস্যু আসবে, এই ইস্যু আসলে সেই ইস্যু ধামাচাপা পড়ে যাবে, এই তো দেখে আসছি। আপনাকে প্রশ্ন করা গেছে, একটু জানতে চাই আসলে এখান থেকে প্রতিকার কিভাবে। ধন্যবাদ। রামেসার বাবা যে ক্ষোভ প্রকাশ করেছেন, যে আক্ষেপ করেছেন, সেটা তো যথার্থ। এবং তিনি কিন্তু পুরো রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ, রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এবং রাষ্ট্রকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিচার করে, অর্থাৎ অপরাধীর শাস্তি দিয়ে। তবে এই যে ধরনের অপরাধ আমাদের সমাজে ঘটে চলছে, বিশেষ করে নারীর প্রতি, শিশুর প্রতি এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি, সেটি শুধু আইন দিয়ে কিন্তু এর প্রতিকার পাওয়া যাবে না। আইন, বিচার, এটি একটি পদ্ধতি। সামাজিক জাগরণ তৈরি করতে, সমাজের শুভবোধের মধ্য দিয়ে কিন্তু এই পাশব শক্তিকে পরাস্ত করতে হবে, এবং সমাজকে এটা বুঝতে হবে যে যারা অপরাধী, যারা এই ধরনের জঘন্য অপরাধের সাথে যুক্ত, তাদের সামাজিকভাবে বয়কট করতে, সেটা পরিবার থেকে শুরু করতে হবে, পাড়া মহল্লা এবং দল সংগঠন, যেখানেই তিনি থাকুন না কেন বা ওই ব্যক্তি থাকুন না কেন। আর দেখুন, এই যে নারীর প্রতি যে সহিংসতা, এর মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। আমরা অনেক ক্ষেত্রেই বলি যে আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, আমাদের এখানে নীতি নৈতিকতার কথা বেশি উচ্চারিত হয়, কিন্তু ইউরোপে, মানে যারা, যেসব সমাজকে আমরা খোলামেলা বলি এবং সমাজে অনাচারের কথাও ফলাও করে প্রচার করি, সেই সমাজে কিন্তু এত ধর্ষণ হয় না। সেখানে অন্য অপরাধ হতে পারে, কিন্তু এই ধর্ষণ, এটি কিন্তু এই আমাদের মতো পশ্চাৎপদ এবং এক ধরনের কুপমন্ড, এবং কি বলে যে যে ধরনের মানসিকতা, অন্ধ মানসিকতা যারা পোষণ করে, তাদের এই সমাজেই এটি বেশি হয়ে থাকে। এখন এটি পরিবার থেকে এর শুদ্ধি অভিযান চালাতে হবে, কারণ ইদানিং সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তি বা ফেসবুক, ইউটিউব ইত্যাদির কথা বলা হয়, কিন্তু যে পরিবারের যে এই ঘটনায় যিনি যে 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 ব্যক্তিটি ঘটিয়েছে, তারা এই তথ্য প্রযুক্তির সাথে খুব পরিচিত বলে মনে হয় না। একটা হতে পারে তিনি মানসিকভাবে বিকৃত রুচির একটি মানুষ, তার ভিতর হয়তো অপরাধ, মানে কি বলে, এটি অপরাধী অথবা মাদকাসক্ত হতে পারে, কিন্তু যে যে কারণেই হোক না, তাকে তো এই সমাজ তৈরি করেছে অথবা সমাজ প্রশ্রয় দিয়েছে।
তাকে আচ্ছা তো এই সোহরাব হাসান, আমি আমার একটু আপনার কাছে জানতে চাই, উনি হয়তো মানসিকভাবে বিকারগ্রস্ত হতে পারে, সমাজ তাকে তৈরি করেছে, কিন্তু তার যে স্ত্রী ছিলেন, যেটা আমরা জানতে পারি, তার যে স্ত্রী সহ এখানে বাসাটা ভাড়া নিয়েছেন এবং ইনসিডেন্ট হওয়ার পরে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, এইটার কি অ্যান্সার হবে? আমার ধারণা এটাকে যেভাবে যে স্বামী স্ত্রী মিলে মানে তার স্ত্রী মিলে এই অপরাধ সংগঠিত করেছে, এটি আমার মনে হয় হতে পারে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে, স্বামীর অপরাধী স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে, তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে। কিন্তু একজন নারী আরেকটি মেয়ে আহ, তার স্বামী দ্বারা ধর্ষিত হবে এবং সেটাকে সহায়তা করবে, এটি বিশ্বাস করা কঠিন। কিন্তু তারপরও আমি আমি কোনো বিষয়ে এটা যদি বিশ্বাস করা কঠিন আমরা হয়, তাহলে বলছিলাম, পালিয়ে যেতে যে তার স্বামীকে ইয়ে করলো, এটাও তো বিশ্বাস করাটা একটু। এটা অনেক রকম। এবং এবং ওই ভদ্রমহিলা কিন্তু এও বলছেন যে তিনিও নির্যাতিত হয়েছে। সুতরাং বাংলাদেশে যে কোনো পরিসরে নারী কতটা অসহায় এবং কতটা তার উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের কথা তো এতদিন বলতে পারেনি, হয়তো তার বাবা মার কাছেও বলতে পারেনি, সমাজের অন্য আহ, অন্য কারো কাছেও বলতে পারেনি। আমি নারীর এখানে অপরাধটা খুব বড় করে দেখি না, কিন্তু যে ব্যক্তি এটি করেছে, যে ওই পুরুষটি, এবং এটি তার প্রথম কিনা, মানে আমার মনে হচ্ছে তার একটি বৃত্তান্ত বের করা উচিত। মানে সে কি এভাবেই বিকারগ্রস্ত মানুষ, না এটি অথবা সুযোগ সুযোগ পেয়ে এটি করেছে। একটি মেয়ে ফুটফুটে আহ, মেয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আবার হত্যা করা, এবং আমাদের দেশে এই যে ধর্ষণের পর হত্যা করা, এই ঘটনাটি তো অহরহ ঘটছে। অর্থাৎ তার প্রথম অপরাধটি আহ, ধামাচাপা দেওয়ার জন্য অথবা সেই অপরাধ থেকে রক্ষার জন্য সে দ্বিতীয় অপরাধ করে। দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে এই বিচার, এই যে রসুখার কথা যে উদাহরণ দিলেন, 10 বছরেও তার শাস্তি কার্যকর হয়নি। কেন হয়নি? আমাদের আদালত তো অনেক ক্ষেত্রে তো দেখি যে দ্রুত দ্রুত রায় দেয়, দ্রুত কার্যকর হয়, কিন্তু এক্ষেত্রে কেন হলো না? আর রসুকা নিশ্চয়ই এখানে তার এমন প্রভাব প্রতিপত্তি থাকার কথা নয় যে এটাতে প্রভাবিত করেছে। তাহলে আমাদের এই বিচার ব্যবস্থায় কোনো না কোনো প্রতিটি পদেই গোলমাল আছে। সাগররুনি হত্যাকাণ্ড, সেটি আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল, আন্দোলনও হয়েছিল কিছুদিন, বেশ তখন যে বিচার পাবে, তখন বলা হলো যে পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিচার হলো না, তখন অনেকেই বলছে যে হয়তো ক্ষমতাসীনদের কারো না কারো প্ররোচনা অথবা সমর্থন থাকতে পারে। কিন্তু এরপর তো অন্য সরকার আসলো, অন্তর্বর্তী সরকার আসলো। সেই সরকার তো রাজনৈতিক কোন দলের সরকার না, সেই সেই সরকারও করলো না। এখন এই বিএনপি সরকার 3 মাস বয়স হয়েছে। আশা করি বিএনপি এই তনু হত্যার ঘটনায় যে আমরা অগ্রগতি দেখলাম, এই সরকারে এমনই সাগর জি রুনি সহ সোহরাব হাসান, আমাদের আরো একটা যে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে হত্যা। ফিরে এসে আমরা আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সোহরাব হাসান এবং জহিরুল আলম। ফিরছি আলোচনায়। জহিরুল আলম, এই বিষয় নিয়ে কি আর আপনি কথা বলবেন কিনা? না, মানে কথা বললে তো বলার কোনো শেষ নাই, কারণ আমরা এই মুহূর্তে হয়তো অত্যন্ত ক্ষুব্ধ, এবং প্রতিটি ঘরে ঘরে মানুষ ক্ষুব্ধ এবং ভীষণভাবে ব্যথিত। আহ, তাদের প্রতি সমবেদনার কোনো অন্ত নেই। একই সঙ্গে এটার একটা দ্রুত ট্রায়াল আশা করছে সরকারের পক্ষ থেকেও, এই ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং আমি বিশ্বাস করি, আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নিজেও একজন কন্যা সন্তানের পিতা, এখানে শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, উনি সেভাবেই হয়তো এই সমবেদনা দিতে সেখানে পৌঁছেছেন, সেখানে গেছেন। কিন্তু বিষয়টি হলো যে শুধুমাত্র সৌরভ ভাই যে পয়েন্টগুলো তুলবার চেষ্টা করেছেন, এটা শুধুমাত্র একটা বিকৃতি, সামাজিক অবক্ষয়ের বিষয় নয়, এর সঙ্গে অনেক অনেক বিষয় জড়িত আছে। আপনার যে আমাদের মানে সামর্থ্যের দিকগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য, আমাদের বিচার ব্যবস্থার যে গলদ, এবং আমাদের ওভারঅল যে আমাদের ইকোনমিক যে ফ্রাস্ট্রেশন, আমাদের যে মাদকের যে সংকট, আমাদের যে সাইবার ওয়ার্ল্ড দ্বারা আমরা যেভাবে আমাদের তরুণ সমাজ যেভাবে হচ্ছে, বিপদগামী হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা
কালেকটিভ কনসিকুয়েন্স পড়ছে আমাদের এই ধরনের মানে বিপদগামিতার দিকে, এবং এই জন্য এবং অন্ধত্ব অনেক বিষয়ে আমরা এত ইগনোরেন্ট, অনেক বিষয়ে আমাদের মানে চিন্তার ক্ষেত্রে আমরা অনেক পশ্চাৎপদ হয়ে আছি, এবং আমাদের কি বলবো যে একাডেমিক যে এডুকেশন যে সিস্টেম সেটার মাধ্যমেও কিন্তু আমাদের এই বিষয়ে সেন্সিটাইজেশনের প্রয়োজন আছে। এই কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের রিমার্কেবল কোনো অগ্রগতি নাই। তারই একটা মারাত্মক ভয়াবহ রিফ্লেকশন আমাদের সোসাইটির মধ্যে পড়েছে। না হলে এত অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, তারা কি জানে না যে এটার একটা ভয়ঙ্কর পরিণতি? এই বিচারের মধ্যে আজকে সোহেল রানা হয়তো বা আমাদের আইনি ফাঁকফোকর গলিয়ে আপনি দেখবেন যে অনেক ধর্ষক বছরের পর বছর আয়ু পাচ্ছে, বেঁচে যাচ্ছে। রসু খানের কথা বলেছেন, সেটা হয়তো এটাকে দুর্বলতা, কিন্তু যদি আইন আপনার খুবই মানে কার্যকর থাকতো, তাহলে এদের তো একটা ভয়ঙ্কর একটা শাস্তির মুখোমুখি হতে হতো, এবং সেগুলো কার্যকর হলে মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক শাস্তি, মানে এগুলো বারবার মানুষপটে ভেসে আসতো। কিন্তু একই সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থার যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, এবং সেটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করা আপাত দৃষ্টিতে আমার কাছে এখনো দুরূহ মনে হচ্ছে, কারণ আমরা ক্রমাগত সামনে এগিয়ে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। এটি হচ্ছে কি আসলে হতাশার এবং নৈরাশ্যের সবচেয়ে বড় জায়গা। হতাশার আরো একটি জায়গা কি বলবো কিনা, হাম। এই যে নিশ্চয়ই। হামের উপসর্গে আরো 7 জনের মৃত্যু। অ্যাবসলিউটলি। আপনি দেখেন যে আমরা যখন বলছি যে পূর্ববর্তী সরকারের আপনার টিকা ক্রয়ের যে নীতিমালা এবং টিকা সংগ্রহে সরবরাহের ক্ষেত্রে যে দুর্বলতাগুলোর কথা আমরা বারবার বলছি, এটা ঠিকই আছে যে অন্তর্বর্তী সরকারের একটা ভয়ঙ্কর দুর্বলতা সেখানে ফুটে উঠেছে। কিন্তু একই সঙ্গে কি আমরা এটাও বলবো না যে বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা আমরা দেখছি, সেটাও কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। আপনি কি খুব কার্যকরভাবে আমাদের যে হেলথ সিস্টেম, সেটা কি খুব এফিসিয়েন্টলি এটাকে মোকাবেলা করতে পারছে? আমরা মুখে বলছি টিকা দিচ্ছি, 1,72,00,000 শিশুকে আমরা টিকার আওতায় আনছি, কিন্তু একই সঙ্গে যে বারবার বলা হচ্ছে যে এটা একটা হেলথ এমার্জেন্সি, এই এমার্জেন্সিটা অ্যাকনলেজ করতে গিয়ে আমরা কিন্তু নানা ধরনের আইন কানুনের কথা বলছি, এবং একটা ব্যাপকভাবে যে আমাদের একটা তৎপরতা চালানোর ব্যাপার সর্বক্ষেত্রে। এটা শুধুমাত্র আমি বলছি না যে এটা ডিজিএইচএস এর কাজ কিংবা স্বাস্থ্যমন্ত্রীর কাজ, সেটা আমি বলছি না। একই সঙ্গে আপনার যারা বেসরকারি খাতে যারা আছেন এবং প্রান্তিক পর্যায়ে যে শিশুরা মানে আক্রান্ত হচ্ছে, তাদের কাছে আমাদের যে স্বাস্থ্য সেবার যে একটা জরুরি মানে কি বলবো যে মানে একটা প্রস্তুতি, একটা মানসিক যে একটা তাড়া, সেটা কিন্তু আমরা কিন্তু দেখছি, আমরা রুটিনভাবে দেখছি যে হ্যাঁ তৎপরতা চলছে, এবং 481 সরকারি হিসাবে, হয়তো বা বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশিও হতে পারে, আমরা জানি না। কিন্তু আমাদের মধ্যে যেই ধরনের একটা গতি থাকা দরকার ছিল, এই ভয়াবহ একটা মানে কি বলবো যে মহামারী আমরা বলতে চাইছি না, নানা ধরনের প্রোটোকলের কথা বলে, নানা ধরনের মানে গ্রামারের কথা বলে, কিন্তু এটা মানে মানে নাথিং শর্ট অফ হেলথ ইমার্জেন্সি তো ডিক্লেয়ার করা যায়, এটাতে কি কোনো রুলস এন্ড অনেকে রেগুলেশন? বলেন যে এটা নানা, কিন্তু এটা তো করলে কি সরকারের দুর্বলতা প্রকাশ পাবে আমি জানি না। জি আমার তো মনে হয় যে এটা এক ধরনের সিরিয়াসনেসের এক্সপ্রেশন হতো, যে যে না আমরা এই মুহূর্তে জি, আমরা একটু অন্য সোহরাব হাসানের কাছে যাই। চাই না। জহিরুল আলম, জি সোহরাব হাসান, একই প্রশ্ন আপনার কাছেই, যে হেলথ ইমার্জেন্সি ডিক্লেয়ার করলে আসলে কিন্তু বাধা বা কোনো রুলস এন্ড রেগুলেশনস? না, আমরা তো মনে করি যে জরুরি অবস্থা, স্বাস্থ্য জরুরি অবস্থা, যে কোনো বিষয় না, প্রাকৃতিক জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ হলে যেমন জরুরি অবস্থা ঘোষণা করে, এর অর্থ না তো রাষ্ট্রীয় জরুরি অবস্থা। তো এই স্বাস্থ্য সেবা বা আমের জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো সমস্যা ছিল না। কিন্তু সরকারের নীতি নির্ধারকরা কেন কুণ্ঠিত হলেন, কেন এটি রাজি হলেন না, সেটি বোধগম্য নয়। দ্বিতীয় হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী তো দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যে আগে আগে রোগী ডাক্তারের কাছে যেতেন, এখন ডাক্তাররা রোগীর কাছে আসবেন। কিন্তু এটা যদি হয়, আমায় আক্রান্ত হয়েছে এজন্য বিগত সরকার দায়ী, টিকা দেওয়া হয়নি। কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা সেবা বা স্বাস্থ্য সেবা, সেই দায়িত্বটা তো এই সরকারের। যারা এখন যখন দেখা যাচ্ছে যে অভিভাবকরা হাসপাতালে ঘুরছে তার সন্তানের চিকিৎসার জন্য, এবং ত্রুটিপূর্ণ মাস্কের কারণে শিশু মারা যাচ্ছে, মাস্ক অক্সিজেন না পাওয়ার সরবরাহের কারণে, কারণে, এর অক্সিজেন এর কৈফিয়ত, জি এর তো কোনো কৈফিয়ত নেই। এবং প্রতিদিন আমরা তো মানে প্রতিদিন সরকারের কাছ থেকে সরকারের পক্ষ থেকে বিকেল 5টায় একটা আহ কি বলে একটা তালিকা দেওয়া হয় যে সকাল 8টা পর্যন্ত এতজন মারা গেছে। এটি কি যথেষ্ট? মানে মানুষকে সচেতন করা যে কোথায় কোথায় রুগী আছে? কারণ আপনি ধরেন এই যে আক্রান্ত রুগীর
বেশিরভাগই হচ্ছে দরিদ্র পরিবার, এবং তাদের অস্বাস্থ্যকর অবস্থা, তারা জানেনও না, বাবা মা জানেনও না যে সে আমি আক্রান্ত। প্রথম প্রথম একদিন দুদিন আহ জ্বর থাকায় ভাবে যে এটা একটা প্যারাসিটামল খেলে চলে যাবে, কিন্তু যখন নিয়ে আসে তখন কিন্তু একেবারে খুব মুমূর্ষু অবস্থায় থাকে, এবং সেখানে যে কারণে অনেক শিশু মারা গিয়েছে। তো সরকারকে তো এটাও বলতে হবে সেই কেন অন্তত এই যেসব আক্রান্ত প্রবণ এলাকাগুলো, সেখানে তো স্বাস্থ্য কর্মীদের পাঠাতে পারেন, স্বেচ্ছাসেবকদের পাঠাতে পারতেন। সেটাই হচ্ছে জরুরি অবস্থার একটি আহ মানে মাধ্যম, কিন্তু সরকার সেটি করেননি। এখন যে এই যে প্রায় 500 শিশু মারা গেলেন, হয়তো বেসরকারি হিসেবে আরো বেশি হবে, এর দায় কে নেবে? শুধু অতীতের উপর দায় চাপিয়ে কিন্তু আত্মরক্ষা করা যাবে না। মুট পাখির মতো বারুতে আহ মাথা গুঁজলে কিন্তু ঝড় থেমে থাকে না। জহিরুল আলম, এর দায় কে নেবে? না, জি, দায় তো ধরেন যে এটা তো একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা তো আমি আমি মনে করি যে এটা সামগ্রিকভাবে একটা, মানে কি বলবো যে কোনো এই আমরা হয়তো এই সরকারের অল্প কয়েকদিনের সরকার, তারা এসছে, তারা কিন্তু এইগুলো ইনহেরিট না করেছে। শুধু সরকারকে দায়ী না, কিন্তু জি, কিন্তু কথা হচ্ছে যেমন সরকার তো এই এই বিষয়টার উপর যে গুরুত্ব দিয়েছে হয়তো, কিন্তু সেটা দৃশ্যমান নয়। আমরা দেখি যে আহ, যেমন করোনার সময় হয়েছিল পরিস্থিতি, তো এটাই এই যে কোথায় কতটি আসন আছে, কারা রোগী ভর্তি হতে পারছে কিনা, যে কোনো অবস্থায় এই রোগীকে ভর্তি করতে হবে, মানে এরকম নির্দেশনা থাকা থাকা উচিত ছিল। বেসরকারি গুলোর প্রতিও একটা নির্দেশনা থাকতে পারতো, কিন্তু সরকার এসব করেছে বলে মনে হয় না, যে কারণে মৃতের সংখ্যা বাড়ছে, এবং সরকার সামাল দিতে পারছে না, এটাই মানুষ ধরে নিচ্ছে। সরকারের জন্য তো ভালো হলো না, বরং সরকার যদি এটি মানে জরুরি অবস্থা ধরে নিয়ে আহ, তার পদক্ষেপ নিত, তাহলে এটি অনেক অনেক প্রাণ হয়তো মানে বাঁচানো দেশে যেত। অনেক প্রাণ বাঁচানো যেত। জি, আমাদের শেষ করতে হচ্ছে। আমরা এই ইস্যু নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। প্রিয় দর্শক, ধন্যবাদ জহিরুল আলম, ধন্যবাদ সোহরাব হাসান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।